তিতুমির কলেজ শিক্ষার্থীদের অবরোধ স্থগিত, 7 দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ফের আন্দোলন। আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের কোনো ছাড় নেই, দেখা মাত্র গ্রেফতার, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। অবৈধ বিদেশিদের বিষয়ে পদক্ষেপ নিতে টাস্ক ফোর্স গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মেক্সিকোর শুল্ক স্থগিত ট্রাম্পের, বাণিজ্য যুদ্ধে অস্থির হবে বিশ্ব অর্থনীতি, মত বিশ্লেষকদের। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কিছু শিক্ষার্থীর করা আন্দোলন স্থগিত করেছে তারা। কর্তৃপক্ষের দাবি মানার প্রেক্ষিতে সোমবার রাতে এই আন্দোলন 7 দিনের জন্য স্থগিত করে আন্দোলনকারীরা। এর আগে 5ম দিনের মতো রাজধানীর গুলশান মহাখালী সড়ক অবরোধ করেছে তারা। এতে চরম ভোগান্তিতে পড়েন রেল ও সড়ক পথের যাত্রীরা। আবির আহমেদের রিপোর্ট। তিতুমির কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় করা বাদে বাকি 6 দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে 7 দিনের মধ্যে এসব দাবি মেনে না নিলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। এই 7 দিনের মধ্যে না হলে আগামী মঙ্গলবার আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। প্রধান উপদেষ্টা ছাড়া আর কেউ আমাদের নামাতে পারবে না। তিতুমির কলেজের ভূমি, আবাসন, পরিবহন সংকট সহ বাকি 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। গবেষণাগার, ল্যাবরেটরি এবং লাইব্রেরিতে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা হবে এগুলোর মান উন্নয়নের জন্য, এবং এটা অতি দ্রুত এই কার্যক্রম গ্রহণ করা হবে। আমরা আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে পিএইচডি ডিগ্রিধারী যত সম্ভব কিংবা অভিজ্ঞ, সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মণ্ডলীকে আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে আমরা পোস্টিংয়ের ব্যবস্থা করব। এর আগে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা যাবে না শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাখ্যান করে 3 দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মহাখালী গুলশান সড়ক অবরোধ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা যে উস্কানিমূলক যে বক্তব্যটা দিয়েছে, এই উস্কানিমূলক বক্তব্যটা আমরা মানি না। আমরা চাই অনতিবিলম্বে শিক্ষা উপদেষ্টা তার এই বক্তব্যটাকে প্রত্যাহার করুক। আমাদের বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়, তো এতদিনেও তারা কিছু করতেছে না। এইখানে আমরা কতক্ষণ অবস্থান করব সেটা নির্ভর করবে রাষ্ট্রের হত্যাকর্তাদের উপর। তারা যত কালক্ষেপণ করবে আমাদের অবস্থান তত দীর্ঘায়িত হবে। শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অবরোধ কর্মসূচির কারণে ঢাকা সিটির বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। বয়স্ক মানুষ নেই, হাসপাতালে যেতে পারছে না, সমস্যা হচ্ছে, ভোগান্তি হচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তি। এটা তো জনগণের ভোগান্তি, সাধারণ জনগণের তো ভোগান্তি, এটা তো মানতে হবে, কি করার আছে এখন আর। সড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সবাইকে অতিষ্ঠ করে ফেলেছে, জনগণই তাদের তুলে দেবে বলে মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে কথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন ছিল এখন তার চেয়ে ভালো, তবে কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে যথাযথ মর্যাদায় 21শে ফেব্রুয়ারি উদযাপনের পাশাপাশি বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে। কথাটা ঠিকই বলছেন, বাট এই আমরা স্বাধীন হয়েছি কত, প্রায় 53 বছরে। যে আপনি যে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন বা উন্নতি, এটা কোন ইয়ারে হয়েছে আমি অবশ্য জানি না, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হওয়ার অবকাশ রয়ে গেছে। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কীভাবে উন্নত করা যায়। এ সময় সাংবাদিকরা জানতে চান, গেল 5 দিন ধরে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধে যে জনদুর্ভোগ তা নিয়ে কি ভাবছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জনগণই কিন্তু তাদের একসময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে। লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়েই চলছে। আর এটার কথা শেষ করতে দেন, এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এইটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। সব কিছু আপনারা ডিটেইল জানেন, কারা কারা এইটা আমি কেন বলবো, আপনারা জানেন না। এটা থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। তিতুমির কলেজের শিক্ষার্থীদের বাকি দাবি মানা হলেও বিশ্ববিদ্যালয় করার দাবির যৌক্তিকতা নেই বলে জানান শিক্ষা সচিব। এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, সেই কমিটি কোনো রিপোর্ট দেওয়ার আগে আমরা মন্ত্রণালয় থেকে আরেকটা কথা বলে ফেলাটা ঠিক হবে না। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে 7 কলেজের শিক্ষা কার্যক্রম চালাতে ইউজিসি গঠিত কমিটি রূপরেখা জমা দিয়েছে বলেও জানান শিক্ষা সচিব। জনগণের কেন দুর্ভোগ আর সৃষ্টি না করে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়ে বলেন, এটি সরকারের কড়া বার্তা। 5 আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন ও 23 মৃত্যুর ভুল তথ্য দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা প্রচারণা করছে বলে জানান প্রেস সচিব। হাসান মাহমুদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে অজ্ঞাত স্থান থেকে অনলাইনে কর্মসূচি ঘোষণা করে বিভিন্ন স্থানে অতর্কিতে লিফলেট বিতরণ করতে দেখা গেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজনকে। সম্প্রতি মুকিব মিয়া নামের শিক্ষা ক্যাডারের কর্মকর্তার লিফলেট বিতরণের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমন বাস্তবতায় সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে করা এক সংবাদ সম্মেলনে জানায়, লিফলেট বিতরণকারীদের আইনের আওতায় আনা হবে। কথিত স্বৈরাচারের যারা সাঙ্গপাঙ্গ আছে, দোসর আছে, তারা অনেক কিছু করতে চাচ্ছেন, তারা লিফলেট বিতরণ করছে। হ্যাঁ, একটা বিষয়, যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কারণ লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা। সংবাদ সম্মেলনে বলা হয়, 5 আগস্ট পরবর্তী সংখ্যালঘু নির্যাতন এবং 23 জনের মৃত্যু নিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ যে তথ্য দিয়েছে তা সত্য নয়। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর হত্যাকাণ্ডের একটা তালিকাও সংগ্রহ করেছি। এই হত্যাকাণ্ডের মধ্যেই আসলে এই 23টি হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত। সেখানে দেখা গেছে যে পুলিশের যে ডাটা, তাতে দেখা গেছে যে গত আসলে 5 বছরের মধ্যে এই বছরই এই গত 4 মাসে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে সবচেয়ে কম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ভোগান্তি দূর করতে থানায় না গিয়ে অনলাইনে মামলা করার প্রক্রিয়া চালুর কথা জানানো হয়। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের বিষয়ে সরকার আন্তরিক বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন তারা। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সকাল 8:10 পৌঁছান তারা। এই আয়োজনে লন্ডন থেকে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এই আয়োজনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বছর বিএনপির 3 নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। তারেক রহমানের পরিবর্তে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এই অনুষ্ঠানে বাবার প্রতিনিধিত্ব করবেন। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। সোমবার মুন্সিগঞ্জ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এসব বলেন রিজভী আহমেদ। তিনি বলেন, বিএনপি মানুষের ভোটের অধিকারের জন্যই দীর্ঘ লড়াই করেছে, ত্যাগ স্বীকার করেছে হাজার হাজার নেতাকর্মী। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, জনগণের কোনো সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ পালন করছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে।
যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি, 17 বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। এই জন্যই আপনার অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ডেডলাইন, একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, আমরা বারবার কী কী সংস্কার হওয়া উচিত সেটা বলেছি। সংস্কার হতে বেশি দিন সময় লাগে না, আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না। বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টাস্কফোর্সের আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব এবং সদস্য সচিব করা হয়েছে বহিরাগমন অধিশাখার যুগ্ম সচিবকে। কমিটির সদস্য সংখ্যা মোট 11 জন। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান করবে। কমিটি এ সংক্রান্ত বিষয়াদির উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজন বোধে সুপারিশ প্রণয়ন করতে পারবে। তাছাড়া কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানাতে পারবে। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মানবিক বাংলাদেশ গড়তে আপোষহীন সংগ্রাম অব্যাহত থাকবে। সোমবার সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচরে 2018 সালের জাতীয় নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর বাড়ি পরিদর্শনে গিয়ে এক পথসভায় তিনি একথা বলেন। জামাত আমির বলেন, দেশটাকে জাহান্নাম বানিয়ে রাখার কারণে মানুষ ভয়ে মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। সুবর্ণচরে যা হয়েছে এর চেয়ে নিকৃষ্ট উদাহরণ আর হতে পারে না। মানুষের সেবা করা এবং নতুন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের এই ধান্দা নাই ক্ষমতায় গিয়ে মানুষের উপর লাঠি ঘুরাবো, ক্ষমতার গরম দেখাবো, হাব বাব নিয়ে চলবো, জনগণের টাকা চুরি করব, নিজের কপাল অবৈধভাবে বড় করার চেষ্টা করব। আল্লাহর কসম, এগুলো আমাদের ইচ্ছা। আমরা আজীবন আপনাদের কাছে ঋণী থাকবো। এইভাবে যদি আপনারা ভালোর কাজে আমাদের সঙ্গী হন, সহযোগিতা করেন, ভালোবাসেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। সিরামিক শিল্পে ব্যবহৃত জ্বালানি গ্যাসের মূল্য পুনরায় বৃদ্ধি না করার দাবি জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BCMEA। পাশাপাশি সিরামিক শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিরামিক টাইলস ও সিরামিক পণ্যের উপর আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান BCMEA এর সভাপতি মইনুল ইসলাম। গ্যাসের অভাবে সিরামিক শিল্পে ক্ষতির পরিমাণ প্রতিদিন 20 কোটি টাকার বেশি জানিয়ে তিনি জানান, নির্দিষ্ট মাত্রার চাপে গ্যাসের সরবরাহের ঘাটতি হলে উৎপাদন প্রক্রিয়ায় থাকা সব পণ্য তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকা সত্ত্বেও কোম্পানিগুলো গ্যাসের বিল প্রদান করে যাচ্ছে উল্লেখ করে সংগঠনের সভাপতি আরও জানান, বিগত বছরগুলোতে প্রয়োজনীয় গ্যাসের চাপের অভাবে সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় বিশ্ববাজারে নামিদামি কোম্পানি অনেক অর্ডার বাতিল করেছে। 22 থেকে 25টি সিরামিক তৈজসপত্র, টাইলস, স্যানিটারি ওয়্যার, সিরামিক ব্রিক কারখানায় তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। সিরামিক কারখানায় বর্তমানে গ্যাসে 15 পিসে প্রেসার প্রয়োজন হয়, সেখানে গ্যাসের প্রেসার কখনো কখনো 2-3 পিসে 0 কোঠায় পর্যন্ত নেমে এসে বিগত বছরগুলোতে প্রয়োজনীয় গ্যাসের চাপের অভাবে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় বিশ্ববাজারের নামি দামি কোম্পানি আমাদের থেকে অর্ডার বাতিল করেছে। 24 ঘন্টার মধ্যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে সংস্কার করার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান সংগঠনের নেতারা। বক্তারা বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের যে সূচক দেখা যায় তা সূচক নয়, এটা আলাদিনের চেরাগ। কখনো সূচক উজ্জীবিত হয় না, শুধু নেতিবাচক প্রভাব দেখা যায়। যারা পূর্বের ক্ষতিগ্রস্ত ছিল তারা পূর্বের টাকা পুনরুদ্ধারে এসে আবারও সর্বশান্ত হচ্ছে বলে জানান বক্তারা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর, অবিলম্বে তার পদত্যাগের দাবি জানানো হয়
প্রতিবাদ সমাবেশ থেকে। অনেক আশার বুক পেতেছিলাম। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে একজন অযোগ্য, অথর্ব এবং ফ্যাসিস্ট হাসিনার দোসর। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে অনতিবিলম্বে আজকে তাকে অপসারণ করে যোগ্য ব্যক্তিকে সেখানে নেওয়া হোক। বইমেলার তৃতীয় দিনে সোমবার পাঠকের ভিড় ছিল তুলনামূলক বেশি। বইপ্রেমীরা বলছেন, প্রযুক্তির যুগে ছাপার বইয়ের টানে এখনও মেলায় ছুটে আসেন। প্রকাশকরা জানালেন বিক্রি নিয়ে আশাবাদের কথা। মেলায় এদিন নতুন 32টি বই প্রকাশিত হয়েছে। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। মাস্টার্স পড়ুয়া মৌটুসী রহমান। প্রযুক্তির যুগে অন্য অনেকের মতো তার বই পড়াও এখন অনেকটাই নির্ভরশীল স্মার্টফোন, ই বুক, অডিও বুকের উপর। তারপরও বইমেলা আসলেই ছুটে আসেন মেলায়। ছাপার অক্ষরের বইয়ের যে আবেদন, এটা মনে হয় আমার মন থেকে কখনোই যাবে না। এবং এটা আমার না, আসলে যারা বই মেলায় আসে, বই কিনতে ভালোবাসে, বই পড়তে ভালোবাসে, তাদের জন্য এটা অন্যরকম একটা ব্যাপার। মৌটুসীর মতোই মেলায় আগত পাঠকরা জানান ছাপার বইয়ের প্রতি অমলিন আবেগের কথা। আমরা আমাদের এই বাঙালির যে টান, সেই টানেই আমরা এই পুরনো দিনেই ফিরে আসি। এই জন্য এই বইমেলায় আমরা 1 মাস ধরে বইমেলায় চলে আসি। বইয়ের পাতা ছুঁয়ে দেখার অনুভূতি নিতে ডিজিটাল যুগেও তাই সংগ্রহ করেন কাগজের বই। হার্ড কপি পড়া আলাদাই মজা, যেটা আমরা পড়ি, কিন্তু অনলাইনেও পড়া হয়। অবসর হিসেবে যে বই পড়ার ব্যাপারটা, ওইটার ক্ষেত্রে কাগজের বইটা অনেক ভালো। সময়ের সাথে মেলায় পাঠকের আগমনের পাশাপাশি বিক্রিও বাড়বে বলে আশাবাদী লেখক প্রকাশকরা। 1 সপ্তাহ বা 5-6 দিন যাওয়ার পরে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে থাকে। ডিজিটাল মার্কেটটা এসে বইয়ের মার্কেটটা একটু খারাপ যাচ্ছে, কিন্তু এটা কেটে যাবে। অলরেডি যেগুলো রানিং বই, মার্কেটে খুব বেশি চাহিদা, ওই বইগুলো আপনি অনলাইনে সার্চ করলে ওগুলো ফ্রি স্ক্যান কপি পাবেন, কিন্তু তারপরেও তো আমরা ওই বইগুলো রেগুলার প্রিন্ট করছি। প্রযুক্তির বিকাশের মধ্যেও বইপ্রেমীদের মেলবন্ধনের জায়গা বইমেলা। বই পড়ার মাধ্যম হয়তো আরও পরিবর্তন হবে, কিন্তু ছাপার বইয়ের প্রতি ভালোবাসার টানে পাঠকরা ছুটে আসবেন অমর একুশে গ্রন্থমেলায়। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের বুকিত বিনতানে স্থানীয় একটি রেস্টুরেন্টে মালয়েশিয়াস্থ নরসিংদী জেলার রায়পুরা উপজেলা যুবদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মালয়েশিয়াস্থ নরসিংদী জেলার রায়পুরা উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে জাহিদুল ইসলাম শিশুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুদ্দিন আহমেদ শামু, মোহাম্মদ রাসেল রানা, মোহাম্মদ নূরে আলম, সুমন আহমেদ, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মাহিন আহমেদ মোমেন, মোহাম্মদ জাকির হোসেন মুন্সি, মোজাম্মেল হক প্রমুখ। সবশেষে প্রয়াত আরাফাত রহমান কোকো ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি করে মোনাজাত করা হয়। বাহরাইন আশকর শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, আলোচনা সভায় আশকর শাখার সভাপতি মোহাম্মদ এখলাস উদ্দিনের সভাপতিত্বে তিনি তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রে বিশ্বাস করতেন, তাই তিনি বাংলাদেশকে একটি বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করেছেন। রাষ্ট্র বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সততা, মেধা এবং দক্ষতাকে প্রাধান্য দিয়েছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক নৌশাদ আলী এবং সাংগঠনিক সম্পাদক দেওয়ান আকসার আহমেদ ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাহরাইন বিএনপির সাবেক সহসভাপতি আকবর আলী। প্রধান বক্তা ছিলেন সাবেক দপ্তর সম্পাদক সোহেল আহমেদ, আশকর শাখার সহসভাপতি মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাহরাইন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম, মনির মিয়া, হজরত আলী, গাজী, দুলাল, হাজি সুমন, রিপন মিয়া, জসিম, মমিন। অনুষ্ঠানের শেষে প্রয়াত আরাফাত রহমান কোকো ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়। মালয়েশিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একসঙ্গে কাজ করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দ্য স্টাডি ডক্টর ও ইউনিলিঙ্ক গ্লোবাল সলিউশন। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, বৃহস্পতিবার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে স্থানীয় একটি রেস্টুরেন্টে শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে চুক্তি স্বাক্ষর করেছে দ্য স্টাডি ডক্টর ও ইউনিলিঙ্ক গ্লোবাল সলিউশন লিমিটেড নামে
দুটি প্রতিষ্ঠান। এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য স্টাডি ডক্টরের প্রতিষ্ঠাতা বশির ইবনে জাফর, ইউনিলিংক গ্লোবাল সলিউশনের প্রতিষ্ঠাতা অ্যান্ড সিইও অস্ট্রেলিয়া প্রবাসী নাজমুল হাসান ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অস্ট্রেলিয়া প্রবাসী সাজ্জাদ হোসেন আশিক। স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে মালয়েশিয়া থেকে উচ্চশিক্ষা সম্পন্নকারী বাংলাদেশি শিক্ষার্থীরা দ্য স্টাডি ডক্টরের মাধ্যমে সহজেই অস্ট্রেলিয়ায় আবেদনের সুযোগ পাচ্ছে এবং ক্রেডিট ট্রান্সফারে ইচ্ছুক শিক্ষার্থীরাও তাদের বাকি পড়াশোনা অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত করার সুযোগ পাবেন বলে জানান দ্য স্টাডি ডক্টরের ফাউন্ডার বশির ইবনে জাফর। সৌদি আরবের এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ ওভি চট্টগ্রাম ফটিকছড়ি প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে প্রবাসী সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মক্কা এনটিভি দর্শক ফোরামের সভাপতি এইচ.এম. পারভেজ মৃধা। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি এম.ওয়াই আলাউদ্দিন, এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, এটিএন বাংলার প্রতিনিধি সাজিদুল ইসলাম, ফটিকছড়ি প্রবাসী সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হাসান ও সাংগঠনিক সম্পাদক শাহেদুল আলম শাহেদ, মক্কা এশিয়ান পলিক্লিনিকের জনসংযোগ অফিসার সাফায়েত হোসেন, ফিরোজ আলম সহ সৌদি আরব বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সকল সাংবাদিক, বিভিন্ন কমিউনিটি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তিতুমির কলেজ শিক্ষার্থীদের অবরোধ স্থগিত, 7 দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ফের আন্দোলন। আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের কোনো ছাড় নেই, দেখামাত্র গ্রেফতার হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। অবৈধ বিদেশিদের বিষয়ে পদক্ষেপ নিতে টাস্ক ফোর্স গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। মেক্সিকোর শুল্ক স্থগিত ট্রাম্পের, বাণিজ্য যুদ্ধে অস্থির হবে বিশ্ব অর্থনীতি মত বিশ্লেষকদের। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।